চালু হলো সিএ 2019-এর সংসদের দুই কক্ষেই পাশ হয় এই বিল। তবে রুল ফ্রেমের জন্য 5 বছরের অপেক্ষা। অবশেষে রুল ফ্রেমের বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের। দীর্ঘদিনের অপেক্ষার অবসান। সোমবার থেকে দেশ জুড়ে চালু সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সংশোধিত নাগরিকত্ব আইন। এই আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের সংখ্যালঘুরা ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে এলে তাদের আশ্রয় দেওয়া হবে। 2014-র 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে আসা হিন্দু, পার্সি, জৈন, বৌদ্ধ, শিখ এবং খ্রিস্টানদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের সংখ্যাগুরুরা ভারতে এলে তাদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। जो इस देश के मुसलमान है, इसके लिए इस देश के अंदर कोई चर्चा का, कोई चिंता का सवाल ही नहीं है। वो नागरिक है, रहेंगे, उनको कोई प्रताड़ित नहीं। पूरी दुनिया में से जो भी मुसलमान आएगा, इसको हम यहाँ नागरिकता दे देंगे। किस तरह से देंगे? देश कैसे चलेगा? শুরু থেকেই সিএএ নিয়ে বিতর্ক। ধর্মের ভিত্তিতে কেন নাগরিকত্ব দেওয়া হবে? এটা তো সংবিধান বিরোধী। এই অভিযোগ তুলে সিএএ বিরোধিতায় সুর চড়ায় বিরোধীরা। পাল্টা মোদী সরকারও সিএএ তৈরিতে ছিল অনড়। 2016-এ সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করে মোদী সরকার। এরপর 2019-এর ডিসেম্বরে সংসদের দুপক্ষেই পাস হয় বিল। তারপর 19-এর ডিসেম্বরেই রাষ্ট্রপতির সম্মতিতে আইনে পরিণত হয়। 2019-এর শেষে আইন তৈরি হলেও এত বছরেও তা চালু করতে পারেনি মোদী সরকার। এ নিয়ে অনেকের মনেই ক্ষোভ তৈরি হয়। পশ্চিমবঙ্গের মতুয়া সমাজও বারবার ক্ষোভ প্রকাশ করে। এর মোকাবিলায় বারবার সিএএ আশ্বাস দিয়েছেন বিজেপি নেতারা। সিএ হবে ভোটের ঠিক আগেই হবে। আবার আশাবাদী কি আছে? ভোটের আগে, একদিন আগে, দুদিন আগে, 3 দিন আগে হবে। আমি তো আত্মবিশ্বাসী সিএ হচ্ছে। এ সপ্তাহেই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা। তার আগেই সিএএ চালু করে দিল মোদী সরকার। নিউজ 18 বাংলা। প্রথম থেকে এই সিএ বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেশ জুড়ে কার্যকর হলো নাগরিকত্ব আইন। ভোটের আগে ফের রাজনৈতিক চক্রান্তের অভিযোগ মমতার। কিভাবে এবার মোকাবিলা কেন্দ্র আইনের? আজ হাবড়া সভা থেকে উত্তর দেবেন বলেই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 20 সালে আইনটা পাশ হয়েছিল, তারপরে বারবার এক্সটেনশন করে আজকে 4 বছর লেগে গেল। নির্বাচনের সময় তখনই এটা করার প্রয়োজন পড়লো, তার কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা। জাস্ট শো অফ, জাস্ট একটা ছেলের হাতের মোয়া, লালিপপ, বলবে আপনারা পোর্টালে নাম লিখুন, এরকম কিছু একটা করবে। তা পোর্টালে তো সব ধর্মের লোকেরাই নাম লেখাবে, কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে? যদি কোনো বৈষম্য হয়, সেই জিনিস আমরা মানি না। ধর্ম বৈষম্য হোক, বর্ণ বৈষম্য হোক, লিঙ্গ বৈষম্য হোক, মানব জাতির বৈষম্য হোক, এটা আমরা মানি না। আর যদি আজকে করে বলে আপনি নাগরিক, তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না? সেই জন্যই কি মতুয়া ভাই বোনেদের এবং নমশুদ্ধদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল? কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে। আইনত কোশ্চেন হবে না তো যে তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে? তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছে। তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই, সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই? নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে। সিএ আইনে কি বলা আছে তা আগে বুঝে তারপর পদক্ষেপ করা উচিত, মত রাজ্যপাল সিভি আনন্দ বোসের। The CAA and also the rules which are framed now, it shows that this democratically elected government at the center does not act without an act and rule without rules. I think it's a good step towards democratic functioning in the country. Every government act within an act, and the response of my esteemed constitutional colleague, she will first understand what it is and then respond. Understand first, then respond.
লোকসভা ভোটের আগেই চালু সিএ, কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করতেই মতুয়াদের মধ্যে উচ্ছ্বাস। নতুন করে রাজনৈতিক তরজাও শুরু। সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন, এই আইন তৈরি হয় 2019-এর ডিসেম্বরে। মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আইন তৈরি হলেও তা এত বছরেও চালু হয়নি। অবশেষে তা কার্যকর হলো 24-এর লোকসভা ভোটের ঠিক আগে। এতে মতুয়ারা উচ্ছ্বসিত, তাদের দীর্ঘদিনের দাবি ছিল নাগরিকত্বের। আমাদের অত্যন্ত আনন্দের কথা, সারা ভারতবর্ষের মানুষের আনন্দের কথা। জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল। প্রথমে বিল, তারপর আইন। আইন তৈরির 4 বছর পরে জারি হলো রুল, চালু হলো আইন। কিন্তু তাতে তরজা থামছে না। আমার মনে হয় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যদি হয় তাহলে মতুয়ারাই পড়বে। আমাদের এরা সত্যি সত্যি তাদের অধিকার থেকে পুরো টোটাল বঞ্চিত হয়ে যাবে, তাদের আর কেউ বাঁচাতে পারবে না এই ফর্মটা ভরার পরেই। মাননীয় প্রধানমন্ত্রীজির ইচ্ছা, মাননীয় গৃহমন্ত্রীজির প্রচেষ্টা, আজকে সেটা ক্লাসিফিকেশন দূর হয়ে গেল। এখানে কি বৈষম্য তৈরি হচ্ছে, আর উনি কোথায় বৈষম্য দেখছে? এই রাজনৈতিক প্রোপাগান্ডা উনি বন্ধ করুক, যাতে এই দেশে ভারতীয় হিসেবে এই উদ্বাস্তু মানুষরা যাতে স্বীকৃতি পায়, তার জন্য ওনার সমর্থন করা উচিত। মতুয়া বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় রয়েছে মতুয়াদের প্রভাব। তাদের নাগরিকত্বের দাবি দীর্ঘদিনের। 2019-এর লোকসভা ভোটের আগেই মতুয়াদের সিএএ নিয়ে প্রতিশ্রুতি দেয় বিজেপি। এর ফলও মেলে। রাজ্যের মতুয়া প্রভাবিত বনগাঁ এবং রানাঘাট লোকসভা আসনে পদ্ম ফোটে। 2019-এ আইন তৈরি করলেও এতদিনে তা কার্যকর করেনি মোদী সরকার। এতে মতুয়াদের অনেকেরই মনেই সিএএ নিয়ে ক্ষোভ তৈরি হয়। পর্যবেক্ষকদের একাংশের মতে এর প্রভাব পড়ে 21-এর বিধানসভা ভোটে। রাজ্যের মতুয়া প্রভাবিত 83 বিধানসভা আসনের মধ্যে 53টিতে জেতে তৃণমূল। দক্ষিণবঙ্গে যেমন মতুয়া, তেমনি উত্তরবঙ্গে রাজবংশীদের দাবি ছিল সিএএ। কোচবিহার, জলপাইগুড়ি, 2 দিনাজপুর এবং উত্তর মালদায় এই রাজবংশীরা ফ্যাক্টর। উত্তরবঙ্গে রাজবংশী ভোট প্রায় 30%। উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসনের মধ্যে 30টি আসনে রাজবংশী ভোট 25%-এর বেশি। সামনেই লোকসভা ভোট, তার আগে সিএএ চালু করে দিল মোদী সরকার। এর প্রভাব পশ্চিমবঙ্গের ভোটে কতটা পড়ে সেটাই এখন দেখার। নিউজ 18 বাংলা। शरणार्थी जो आए हैं उनको सीए के माध्यम से नागरिकता दी। যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয়, তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না। होकर रहेगा दीदी। তৃণমূলে ফিরলেও প্রার্থী নন অর্জুন সিং। ব্রিগেডের মঞ্চেই অর্জুনকে বিকল্প ব্যবস্থার আশ্বাস। তারপরেও রবিবার বিস্ফোরক অর্জুন। সোমবার অবশ্য একেবারে অন্য শুন। তাহলে কি বিজেপিতে যাচ্ছেন না অর্জুন সিং? জল্পনা জিইয়ে রাখলেন ব্যারাকপুরের সাংসদ। আমরা যতদূর সম্ভব প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি মনের মতো। 2-1 জনকে হয়তো দিতে পারিনি, তাদের জন্য আমি দুঃখিত। তাদের আমি বিধানসভা ইলেকশন আসছে বা অন্যান্য দলের পজিশন আছে, তাদের নিশ্চয়ই আমি দেব, কোথাও না কোথাও সুযোগ করে দেব। ব্রিগেডের মঞ্চ থেকে আশ্বাস, তারপরেও 2-3 জনের ক্ষোভ, অভিমান। अभी मैंने कोई डिसाइड नहीं किया है, डिसाइड करने की स्थिति में भी नहीं हूँ। जब तक सभी सिचुएशन को ऑब्जर्व हम नहीं कर लेते हैं, और जो बबीदा हमको जो बात बोले हैं उसके बारे में भी हम अपने लोगों से चर्चा करेंगे, उसके बाद ही कोई डिसीजन। বিজেপিতে যাচ্ছেন না অর্জুন? জল্পনা জিয়ে রাখলেন অর্জুন সিং। অর্জুন সিং বারাকপুরের সাংসদ। সেই বারাকপুর আসনে এবার তৃণমূল টিকিট দিয়েছে মন্ত্রী পার্থ ভৌমিককে। এতেই রবিবার বিস্ফোরক অর্জুন। আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে। কে বলেছিল? যে দলে নিয়ে আসছিল সেই বলেছে। এটা একটা বিচ অফ ট্রাস্ট হয়েছে। মনে আক্ষেপ তো থাকবেই। 1.5 বছর ধরে দল বলে নিয়ে আসছে যে আপনাকে টিকিট দেবো ব্যারাকপুরে। দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না। তৃণমূলের ব্রিগেড সমাবেশ থেকে প্রার্থী তালিকা ঘোষণা। তালিকায় নিজের নাম না দেখেই গর্জে ওঠেন অর্জুন। পথে নামেন অর্জুন অনুগামীরাও। 35 নম্বর জাতীয় সড়কে তারা অবরোধ করেন। রবিবার বিস্ফোরক, সোমবার কিন্তু অন্য সুর অর্জুনের গলায়। এটা আমার দুর্ভাগ্য, আমার কাকে দোষ দেবো আমি টিকিট পাইনি। আমি একটা দলের কর্মী হিসাবে সব ছিলাম, এখন সবটা কেটে গেছে অনেকটা। আপনি দেখুন আমার কালকে চেহারা আজকে চেহারা, আমাদের ডিফারেন্স পাবেন। এখানেই অনেকের প্রশ্ন, কিসের ভিত্তিতে আশ্বস্ত হলেন অর্জুন? কিভাবে 24 ঘন্টার মধ্যে তার বডি ল্যাঙ্গুয়েজে বদলে গেল? বিজেপির থেকে টিকিট পাওয়ার আশ্বাসে, নাকি তৃণমূল কোনো আশ্বাস দিয়েছে? আমি বলেছি ওদের অল্টারনেটিভ একটা
প্রপোজাল। ও আমাকে বলেছে যে না, আমি কোথাও যাচ্ছি না, দলের অ্যাপ্রুভাল নিয়েই বলেছিলাম যে আমরা অল্টারনেটিভ তোকে একটা ব্যবস্থা করার ভাবছি। 19-এর লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান অর্জুন সিং। বিজেপির টিকিটে বারাকপুরের সাংসদও হন। 3 বছর পর 2022-এর 22 মে বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফেরেন অর্জুন। এবার সামনে লোকসভা ভোট। অর্জুনের কথাতেই স্পষ্ট তিনি আশা করেছিলেন বারাকপুর থেকে তাকে প্রার্থী করবে তৃণমূল, কিন্তু তা হয়নি। তার জায়গায় টিকিট দিয়েছেন পার্থ ভৌমিককে, যিনি 2011 সাল থেকে নৈহাটির বিধায়ক, রাজ্যের সেচ মন্ত্রী। এবার তাকেই বারাকপুর আসনে প্রার্থী করেছে তৃণমূল। पार्थ भौमिक संगे कथा है, बबीता संगे हमार कथा है। जो बबीता हमको जो बात बोले हैं उसके बारे में भी हम अपने लोगों से चर्चा करेंगे। पार्थ भौमिक बिजी আছে, লড়াই করবে, সে সিটিং এমপি কাছে আসবে, চায় খাবো। আমরা বহুদিন ধরে আমার এখানে আসিনি, কেন বড় নেতা হয়ে গেছে, আসবে, কালকে কথা বলবো। কি ভুল কি ভালো সেটা তো সময় বলবে। 21-এর বিধানসভা ভোটে বাঁকুড়া আসনে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছিল তৃণমূল, কিন্তু তিনি সেখানে হেরে যান। তারপরেও বাঁকুড়ায় দলের সংগঠনে অনেকটা সময় দেন সায়ন্তিকা। বারবারই তাকে বাঁকুড়ায় যেতে দেখা গিয়েছে, যদিও এবার বাঁকুড়ায় সায়ন্তিকাকে প্রার্থী করেনি তৃণমূল। রবিবার দেখা যায় ব্রিগেডের সভা শেষের আগেই মঞ্চ ছাড়েন সায়ন্তিকা। তারপর রাতে একটি চিঠি ভাইরাল হয়, যাতে সায়ন্তিকার নামে লেখা তৃণমূলের সমস্ত পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। তবে সায়ন্তিকার দাবি, তিনি এরকম কোনো চিঠি কাউকে দেননি। তাতে অবশ্য জল্পনা থামেনি। এরকম কোনো ইস্তফা আমি দিইনি। অভিমান হয়েছে, একটু দুঃখ লেগেছে, কষ্ট লেগেছে। যতদিন আমার ক্যারিয়ার রয়েছে, পলিটিক্যাল ক্যারিয়ার, আমি তৃণমূল কংগ্রেসের সাথেই থাকবো। নিউজ 18 বাংলা। অধীর রঞ্জন চৌধুরীকে হারাতে কৌশলী চাল। মুসলিম প্রধান বহরমপুরে মুসলিম মুখকে প্রার্থী করেছে তৃণমূল। এরপর থেকেই বারে বারে অধীরের সুর সপ্তমে। চ্যালেঞ্জ কঠিন হয়ে গেল বুঝেই কি এভাবে তার চড়া সুর? প্রশ্ন নানা মহলে। আপনারা আমাকে হারানোর জন্য হাজার রকমের ষড়যন্ত্র করছেন, আমি জানি। অধীর চৌধুরী 1999 সাল থেকে টানা বহরমপুরের কংগ্রেস সাংসদ। সেই মুসলিম প্রধান বহরমপুরে এবার তৃণমূলের বাজি মুসলিম মুখ, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। পর্যবেক্ষকদের একাংশের মতে ইউসুফ পাঠান সংখ্যালঘু ভোটে ভাগ বসালে অধীরকে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে। তাই কি বারবার অধীরের চড়া সুর? আপনারা আমাকে হারানোর জন্য হাজার রকমের ষড়যন্ত্র করছেন, আমি জানি। প্রার্থী নির্বাচন থেকে আরম্ভ করে আমার এমপিল্যাডের টাকা খরচা করতে না দেওয়া। তাই যদি হয়, বাংলার সর্বশক্তিমান মহিলা, চ্যালেঞ্জ করছি, যদি আপনাদের না হারাতে পারি, আমি রাজনীতি করা ছেড়ে দেবো। আর আপনারা যদি হারেন, আপনারা বলুন আপনারা আর বাংলায় রাজনীতি করবেন না। হোক চ্যালেঞ্জ, এটাই আমার গর্জন। আর এই গর্জন, এই তর্জন আমি এই এলাকার মানুষের দুয়া আর দয়া, তাদের উপরে আমি নির্ভর করি। এখানে দুটো কংগ্রেস আছে এখন দেখছি, একটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি, আর একটা এআরসি অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস। যখন ইন্ডিয়া জোট নিয়ে আলোচনা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রমাগত স্বঘোষিত বিজেপি এবং সিপিএম এর পরামর্শদাতা অধীর রঞ্জন চৌধুরী যত রকম জঘন্য নোংরা কথাবার্তা আমাদের নেত্রী এবং দল সম্পর্কে বলা যায় বলে চলেছেন। এবার মুশকিল হচ্ছে, যে মুহূর্তে ইউসুফ পাঠানের নাম ঘোষণা করা হলো, মাথা ঘুরে গেছে, আর রাত্রে ঘুমাচ্ছে না। এই যে প্রলাপ বকছে, যতদিন আসবে ঘনিয়ে ভোটে, এই প্রলাপ কিন্তু আরো বাড়তে থাকবে। অধীর চৌধুরী বরাবরই কট্টর তৃণমূল বিরোধী মুখ। 24-এর ভোট যুদ্ধে অধীর প্রথম থেকেই চাননি বাংলায় তৃণমূলের হাত ধরতে। কংগ্রেসের হাইকমান্ডের উল্টো সুরে হেঁটে বারবার তীব্র আক্রমণ করেছেন তৃণমূলকে। অনেকেই মনে করেন বাংলায় INDIA না হওয়ার পিছনে বড় কারণ অধীরের তৃণমূল বিরোধিতা। এই অধীরের কেন্দ্র বহরমপুরে এবার বড় চমক দিয়েছে তৃণমূল, প্রার্থী করেছে ইউসুফ পাঠানকে। রবিবারের ব্রিগেডে ঘোষণার পরে সুর চড়ান অধীর চৌধুরী। জানে জেলার নাম মুর্শিদাবাদ, সংখ্যালঘু ভোটকে না কাটতে পারলে অধীর চৌধুরীকে রুখা যাবে না। ইউসুফ পাঠানকে যদি আপনি সম্মানিত করতে চাইতেন, তাহলে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যসভার MP নির্বাচিত হলো। সেই সময়খানে ইউসুফ পাঠানকে নিয়ে বাংলার পক্ষ থেকে একটা MP রাজ্যসভায় পাঠালেন না।
মুসলিম প্রধান বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে 7টি বিধানসভা আসন রয়েছে। 19-এর লোকসভা ভোটে এই 7টির মধ্যে 4টিতে এগিয়ে ছিল তৃণমূল, 3টিতে অধীর চৌধুরী। বড়োয়া, কান্দি এবং বহরমপুর, এর মধ্যে কান্দিতে মুসলিম ভোট 58%, বহরমপুরে 53%, বড়োয়ায় 41%। একদিকে এই অঙ্ক, আরেকদিকে তৃণমূলের মুসলিম মুখকে প্রার্থী করা। এতে কি অধীরের কাছে অঙ্ক কঠিন হয়ে গেল? কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন বুঝেই কি তিনি পাল্টা সুর চড়াচ্ছেন? প্রশ্ন নানা মহলে। নিউজ 18 বাংলা। তালিকা ঘোষণা হতেই প্রচারে তৃণমূলের হেভিওয়েট তারকা প্রার্থীরা কর্মীদের সঙ্গে নিয়ে করলেন জনসংযোগ। এই আসন্ন লোকসভা নির্বাচনে মনোনীত তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বাপি হালদার মহাশয় আপনাকে জানাই স্বাগতম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী বাপি হালদার মহাশয় আপনাকে স্বাগতম। তীর্থক্ষেত্র বলতে গঙ্গাসাগরকেই মনে করি আমাদের এলাকার, সুতরাং এখান থেকেই পুজো দিয়ে এখান থেকে প্রার্থনা করে এলাকার মানুষের কল্যাণ কামনা করে আজকে আমরা যাত্রা শুরু করলাম। पैड बैड और जूता नहीं पहने हैं, नहीं तो ये स्टेडियम में टपा देते हम। चुनाव मैदान में भी ऐसे ही करने वाले हैं क्या? बिल्कुल, चुनाव मैदान में भी ऐसे ही होगा। महिषासुर मर्दनी हमारी ममता दीदी, तो जैसा संगठन का आदेश हो, हम तो गधा की तरह चलेगा, बोझा ढोएगा, घोड़ा की तरह भागेगा, जो हमसे कहेंगे हम वो करेंगे और पार्लियामेंट में यहाँ की आवाज उठाते रहेंगे। सर आ गया साइड दाও सर आगे दाও। বাংলাকে যে বঞ্চনা করেছে, বাংলার উপর যে জমিদারিত্ব চালা গরিব মানুষকে পদপিষ্ট করে মেরে ফেলতে চাইছে, বাংলার গরিব মানুষ, অত্যাচারিত মানুষ, নিপীড়িত মানুষ ইভিএম এ জবাব দেবে। একটা কথা বলতে চাই, নিশ্চিত থাকুন প্রত্যেকে, এই আসন আমরা জিতছি, বলতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পিছিয়ে নেই বিজেপির 3 হেভিওয়েট প্রার্থী সুকান্ত মজুমদার, সৌমিত্র খা ও মনোজ টিগ্গা দিনভর ব্যস্ত থাকলেন তাদের প্রচারে। মানুষের প্রতি বিশ্বাস আছে, নিজের কাজের প্রতি বিশ্বাস আছে, মানুষ যেভাবে আশীর্বাদ দিয়ে পাঠিয়েছে। উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, ওনাকে আমরা ওনার বয়সের জন্য সম্মান করি, কিন্তু বিষয়টি হচ্ছে উনি একমাত্র মন্ত্রী ছিলেন এই জেলা, তাকে সরানোর কোনো মানেই ছিল না। তো জেলাকে বোকা বানানো, জেলার ক্ষতি করা, তারপর আবার হেরে আমি পাঠিয়ে দেবো, অসুবিধা নেই, তারপরে আবার মন্ত্রী বানাবে।
প্রচার তো প্রতিদিনই চলে, 365 দিন আমার প্রচার চলে। প্রচার হবে, ভোটে যে প্রশ্নটা হবে, দল যেদিন থেকে হই করে নেমে পড়বে আমি সেদিন নেমে নেব। আর এখন আমরা ছোট 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 বৈঠক করছি, তাদের সাথে অনেক কর্মীদের সঙ্গে নতুন করে আপনার একটা সম্পর্ক তৈরি। लोकसभा केंद्र मनुश्री का स्वागतम स्वागतम स्वागतम। अब की बार मोदी सरकार, अब की बार मोदी सरकार। তো এখানে অনেক সমস্যা আছে, রাস্তাঘাট, পানীয় জল, তারপরে বিশেষ করে যারা কৃষি কাজ করেন তাদের যে সারের অসুবিধা থাকে, কালো বাজারি হয় যখন আলু চাষ হয়, তারপরে পর্যাপ্ত মাত্রার এইখানে মানে সেচের ব্যবস্থা নেই। তো সেই জিনিসগুলো আমরা আগামী যেটা লোকসভা নির্বাচন আছে সেটা আমরা তুলে ধরবো।